হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, বিগত বেশ কয়েক বছর আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের চাকরির পরীক্ষা প্রায় হয়নি বললেই চলে। যে সমস্ত চাকরির নিয়োগকারী সংস্থাগুলো আছে, যেমন ডব্লিউবি, পিআরবি, ডব্লিউবি, পিএসসি এবং আদার্স আরও যে সমস্ত সংস্থাগুলো আছে যারা হচ্ছে আমাদের নিয়োগ করে, সেখান থেকে দেখা গেছে যে হার্ডলি, বিশেষ করে 2020 পর থেকে নিয়োগ প্রায় হয়নি বললেই চলে। একটা বা দুটো নোটিফিকেশান এসেছে, ব্যাস ওইখানেই স্টপ হয়ে গেছে। তো নতুন সরকার আসার পরে যখন সরকার সমস্ত ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি চেয়ে পাঠিয়েছে, সেখান থেকে একটা আশা করা যেতে পারে, এবং যেখানে আমাদের মন্ত্রী মহাশয় বা আমাদের যে সমস্ত ক্যাবিনেট মিনিস্টার আছেন, ওনারা কখনো কখনো কোনো কোনো জায়গাতে নিয়োগ নিয়ে অনেকটাই আশাবাদী, বা এবং ওনারা অনেকটা কথা বলেছেন যে এই ডিপার্টমেন্টে আমরা নিয়োগ করতে চলেছি, বা সামনে আরও নিয়োগ হতে চলেছে। এবারে আমি প্রথমেই যেটা বলে দিতে চাই, অনেকে এই জিনিসটাতে অধৈর্য হয়ে যাচ্ছ। একটা সরকার তৈরি হলে ১ মাসে ভাই পৃথিবী, মানে দুনিয়া উল্টে যায় না কোনোদিন। ঠিক আছে? এটা পরে কি হবে না হবে, পজিটিভ, নেগেটিভ, নিয়োগ হবে, হবে না, সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তার জন্য একটা সরকারকে সময় দিতে হবে। এতদিন একটা সরকার ছিল, তাদের পজিটিভ, নেগেটিভ, কতটা বেশি পজিটিভ, কতটা নেগেটিভ পজিটিভ সবাই দেখেছো। যে যার নিজের মতাদর্শ অনুযায়ী সেটাকে আমরা জাস্টিফাই করতে পারি যে এ এতটা ভুল, এ এতটা ঠিক হয়েছে। নতুন সরকার এসেছে, সেখানেও আমাদের সামান্যটুকুও ধৈর্য রাখতে হবে যে আমাদের কোন জিনিসটা হচ্ছে দরকার, সেটা সরকার কি তার এজেন্ডা রেখেছে। সেটা একটা সরকারি বাজেট তৈরি হবে, যেটা আমাদের 22 তারিখে বাজেট আছে। বাজেট তৈরি হওয়ার পরে সরকারের মতিগতি বা সরকারের দৃষ্টিভঙ্গিটা বোঝা যাবে যে সরকার অ্যাকচুয়ালি কী করতে চাইছে আমাদের রাজ্যে। ঠিক আছে? সেই পর্যন্ত তোমাকে ধৈর্য ধরে ভাই বসতেই হবে। এবং এইটুকু তোমাকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যখন কোনো সরকার নতুন তৈরি হয়, আমি 2012-13 সাল থেকে দেখছি, এবং যতটুকু দেখেছি, যখন কোনো সরকার ভাই নতুন তৈরি হয়, সেখানে প্রথম 1-2 বছর নিয়োগ হবে, এবং সেখানে নিয়োগটা 100% স্বচ্ছতার সাথেই হবে। এইটুকু তুমি গ্যারেন্টি হিসেবে নিতে পারো। আমি তোমাকে বলছি, আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি। তার পরবর্তীকালে কি হবে, সেটা যেরকম সরকার, তার যেরকম মোটিভ, সেই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এই সময়ে তুমি যদি দেখো ভালো করে, বা তুমি এইটুকু এক্সপেক্ট করতেই পারো, আগামী 2 বছর 3 বছর তোমার যা গুছানোর কিন্তু গুছিয়ে নিতে হবে। তারপরে স্যার কি কিছু করা যাবে না, এরকম কোনো গ্যারেন্টি নেই যে আমি এক্ষুনি এলাম, এক্ষুনি পড়া মানেই যে আমার চাকরি হয়ে যাবে, এরকম কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এরকম প্রচুর ভালো ভালো ছেলে আছে, অনেক ভালো প্রিপারেশান, তারা কিন্তু চাকরি পেতে অনেক বেশি সময় লেগেছে। আবার এরকমও হয়েছে, এসেছে 1 বছর প্রিপারেশান নিয়েছে, তারপরে চাকরি পেয়ে গেছে। এটা সম্পূর্ণ নির্ভর করছে। এটা অনেকের সঙ্গে হয়তো দ্বিমত হতেই পারে। লাক বলে একটা জিনিস তোমাকে মানতেই হবে এখানে। তুমি আমার দিকটা আমি যতটা পারবো, সেটা কিন্তু আমি চেষ্টা করব 100% দেওয়ার। আমি যখন চাকরি পেয়েছিলাম, আমি চাকরি করছি বা আমি একটা পরীক্ষা ক্লিয়ার করেছি মানে আমি সব জানি, এটা ভাই একদমই নয়। আমার থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যারা আমার থেকে অনেক বেশি জানে, সামহাউ তাদের ওই দিনটা ফেভার করেনি। ওই জন্য তাদের ওই দিনটা হচ্ছে স্কোর কম হয়ে গেছে বা স্কোর খারাপ হয়ে গেছে। এই জিনিসটা ফিল তারা করতে পারে যারা অনেক দিন ধরে ভাই প্রিপারেশন নিয়েছে। ঠিক আছে? আজকে যতটুকু আলোচনা করব ভালো করে শুনে নাও। যেটা বললাম, যদি তুমি চাও রাজ্য সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে, তারা হচ্ছে এই ভিডিওটা দেখবে। না হলে যারা সেন্ট্রালের জন্য অলরেডি ফোকাসড, অলরেডি পড়াশুনো করছো এবং একটা ভালো মাপের প্রিপারেশন নিয়েছে, এই ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই ভাই। তুমি ওই সেন্ট্রালের প্রিপারেশনটা নাও, স্টেটের অটোমেটিক্যালি তোমার প্রিপারেশন হয়ে যাবে, তোমাকে বেশি ভাবতে হবে না। এবং আমি কিছু কমেন্ট পেয়েছি যেখানে অনেক স্টুডেন্ট হচ্ছে কমেন্ট করেছে, স্যার আমি হচ্ছে অমুক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তারপরে আমি গ্রুপ সি গ্রুপ ডির জন্য কি করলাম, সেন্ট্রালের জন্য পড়ছিলাম, গ্রুপ সির নোটিফিকেশন চলে এলো, গ্রুপ সি গ্রুপ ডির জন্য হচ্ছে পড়া শুরু করে দিলাম, এখন সেন্ট্রালের পরীক্ষা দিতে আর ওদিকে পড়তে আর ভালো লাগছে না। ভাই এটা কোনো কথা হলো? এই জিনিস কোনো কোনো কথা হলো? তুমি সেখানে থেকে গ্রুপ সি গ্রুপ ডির জন্য পড়তে চলে এসেছো। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম যে স্টেটের একটা পরীক্ষা তৈরি হয়েছিল, পরীক্ষার নোটিফিকেশন এসেছিল, আমি খুব ভালো করে গ্রুপ সি গ্রুপ ডির জন্যই পড়ছিলাম। কিন্তু তারপরে তুমি আর নিজেকে মোটিভেট করবে না, বা নিজেকে তৈরি করবে না যে আমি সেন্ট্রালের পরীক্ষাগুলোর জন্য পড়ি? ভাই যাদের বয়স, এখনো বলছি 25-26-এর মধ্যে আছো তোমরা, 26-এর পরে কি স্যার পড়া যায় না? অবশ্যই যায়। তুমি 26-27 থেকেও সেন্ট্রালের পরীক্ষাও দিতে পারো। সেক্ষেত্রে কিছু লিমিটেশন চলে আসবে। কিন্তু প্রিপারেশন যদি নিতে চাও, তোমার বয়স যদি 25, 26, 27 হয়, তুমি সেন্ট্রালের জন্যও নিতে পারো। কিন্তু তোমার মাইন্ডসেট সেরকম থাকতে পারে যে আমার 1 বছর 2 বছর পরে আমার আর বয়স থাকবে না সেন্ট্রালের পরীক্ষা দেওয়ার। তাহলে সেই পড়াটা কি নষ্ট হয়ে যাবে নাকি? না, তুমি স্টেটের পরীক্ষা দেবে। বুঝতে পারলে কি বোঝাতে চাইলাম?
তাহলে যদি কেউ সেন্ট্রালের জন্য পড়ছো, এটা নিয়ে বেশি ভাবার দরকার নেই, তুমি ডেফিনেটলি ভিডিওটা স্কিপ করতে পারো। এরপরে আসি যারা বর্তমানে নতুন প্রিপারেশন ভাই নিতে চলেছো, তাদেরকেও বলবো তোমরা সেন্ট্রালের জন্য প্রিপারেশন নাও। পরবর্তীকালে কোনো একদিন সেন্ট্রালের, আমাদের অলরেডি 2026-এর স্ট্র্যাটেজি বানানো আছে সেন্ট্রালের প্রিপারেশন নেওয়ার জন্য। এবং আমি আজ থেকে 2 বছর আগে থেকে মিনিমাম বলে আসছি, যখন আমাদের রাজ্য সরকারের পরীক্ষার অস্তিত্ব প্রায় শেষের দিকে যাচ্ছিল, প্রত্যেকটা সময় বলে এসেছি, পড়তে হলে সেন্ট্রালের জন্য পড়ো, পড়তে হলে ইংলিশ সাবজেক্টটাকে ভালো করে পড়ো, এবং পড়লে ইংলিশ মিডিয়ামে পড়ো। বাংলা মিডিয়ামে পড়ে কিচ্ছু বেশি উদ্ধার করতে ভাই পারবে না। তুমি যদি শুধু ভাবো যে আমি বাংলাতে সব পড়বো, শুধু ইংলিশ সাবজেক্টটাকে তৈরি করার জন্য ইংলিশটুকু সাবজেক্ট পড়বো, ইংলিশে বই পড়বো, তাহলে কিন্তু ইমপ্রুভমেন্ট খুব বেশি করতে পারবে না। ঠিক আছে, শুরু করি। যেটা বলার আজকে, যারা এখন একটু বয়স হয়ে গেছে 28, 29, 30, শুধুমাত্র স্টেটের পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে, তাদের জন্য এই ভিডিওটা। বা যারা হচ্ছে শুধু স্টেটের জন্যই ফোকাসড, এরকম অনেক ছেলেমেয়ে থাকতেই পারে যে আমি সেন্ট্রালের পরীক্ষা দেবই না। যদি আজকের স্টেটের পরীক্ষা খুব ভালো মতো হতো না, তাহলে কেউ চাইবে না যে সেন্ট্রালে পরীক্ষা দিতে যাবে। দুটো জিনিস, এক হচ্ছে ভালো যদি স্যালারি হয়, আর যদি স্টেটের পরীক্ষা প্রত্যেক বছর ঠিকঠাকভাবে হয়, তাহলে কিন্তু কেউ চাইবে না যে আমি এখানে পরীক্ষা দিয়ে আমি দিল্লিতে, চেন্নাইতে, ভুবনেশ্বরে, আমি হচ্ছে সেকেন্দ্রাবাদে সেখানে গিয়ে চাকরি করব। ভাই কেউ চাইবে না। স্টেটের যে যদি পরীক্ষাটা নিয়মিত হয় না, যারা হচ্ছে আজকের রেলের চাকরি করছে চেন্নাই, সেকেন্দ্রাবাদ বা কেরালাতে কোনো কোনো জায়গাতে অনেক ছেলেমেয়ে চাকরি করছে, তাদের থেকে যদি 10,000 টাকা বেতন কমও হয়, তারা হচ্ছে স্টেটে চলে আসবে। ঠিক আছে, চলো শুরু করি। যারা আজকের স্টেটের পরীক্ষা দেবে, এই ভিডিওটা তাদের জন্য। আমরা এখানে আলোচনা করব, অনেক আগে আমরা বুক লিস্ট আলোচনা করেছি, কিছু ভিডিওতে বলেছি, এখানে ডিটেলসে তোমাকে বলবো, কিভাবে পড়তে হবে তোমাকে বলবো। কোর্সের অবশ্যই দরকার আছে, আমি আগের ভিডিওতেও বলেছি, কোর্স হচ্ছে তোমাকে ডিসিপ্লিন বানাবে, পরিষ্কার কথা। ঠিক আছে, চলো শুরু করি। দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে যে পরীক্ষাগুলো হয়, তাদের হচ্ছে রিক্রুটমেন্ট বডি হচ্ছে এইগুলো। কিছু রিক্রুটমেন্ট বডি তারা পার্টিকুলার কিছু কিছু চাকরির পরীক্ষা নেয়। পুলিশের যে পরীক্ষা হয় সেটা কিন্তু আমাদের পিএসসি নেয় না। যারা অনেকে এই জিনিসগুলো জানো, অনেকে জানো না, ডব্লিউবিপিএসসি পাবলিক সার্ভিস কমিশন একটা কনস্টিটিউশনাল বডি। এরা কি পরীক্ষা নেয় দেখো, এখানে ডিটেলসে আমাদের বলা আছে কে কি কোন পরীক্ষাগুলো নেয়। এখানে পিএসসি আছে, দেখো ডব্লিউবিএসএসসি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, এবং ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন একটা অলরেডি 2016 সালে ছিল, তারপরে ওটা ডিজলভ হয়ে যায়, তারপরে আবার আগের সরকার কিন্তু সেটাকে তৈরি করার একটা গেজেট পাস করেছিল, কিন্তু সেটার এখন কন্ডিশন কি আছে জানা নেই, কিন্তু আমার মনে হয় যে ওটাকে আবার এরা রিওপেন করবে। এরপরে আছে দেখো ওয়েস্ট বেঙ্গল পিআরবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এখানে আছে ডব্লিউবিএইচআরবি আছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড আছে, ডব্লিউবিসিএসসি আছে কোঅপারেটিভ সার্ভিস কমিশন আছে, ডব্লিউবিএমএসসি আছে মাদ্রাসা সার্ভিস কমিশন আছে, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন বোর্ড আছে, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন আছে, অন্যান্য আছে। আমাদের স্টেটে কিন্তু আরও পরীক্ষা হয়, যেরকম ডিস্ট্রিক্ট জাজ, ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে সেখানে নিয়োগের জন্যও কিন্তু পরীক্ষা হয়। কলকাতা হাইকোর্ট তারা আলাদা পরীক্ষা নেয়। কিন্তু একটা জিনিস ভাই মনে রাখবে, এই সমস্ত পরীক্ষার তোমাকে একটা সিলেবাস কমপ্লিট করতে হবে, একটা সিলেবাস। হাতে গুনে 3 থেকে 4টে বই তোমাকে গুলে প্রথমে খেয়ে নিতে হবে। তারপরে তুমি কোনো জায়গায় মক টেস্ট দাও, কোনো ইউটিউব চ্যানেলে প্র্যাকটিস ক্লাস করো, কোনো ইউটিউব চ্যানেলে গিয়ে সেখানে হচ্ছে কি স্টাডি প্ল্যান আছে সেটা দেখছো, এটা ঠিক আছে। কিন্তু তুমি কোনো দিন এইটা স্কিপ করতে পারবে না যে সিলেবাস কমপ্লিট করা। কম্পিটিটিভ ফিল্ডেরও একটা সিলেবাস হয়, এটা ভালো করে মাথাতে ভাই ঢুকিয়ে নাও। এবং মিনিমাম একটা সিলেবাসের 60% না কমপ্লিট করলে, তুমি যদি বাজার থেকে ওই 2-3টে বই কিনে নাও পরীক্ষার আগে, যে এই পরীক্ষা স্পেশাল, এই একটা বই তুলে নিলাম, পরীক্ষা স্পেশাল 2টো প্র্যাকটিস সেট তুলে নিলাম, কিচ্ছু ভাই লাভ হবে না ওতে। যদি মনে হয় আগামীতে যে পরীক্ষা আসছে সেখানে ট্রাই করে দেখে নিতে পারো, তারপরে তুমি আমার কথাটা মানবে। ঠিক আছে, এবার দেখো, পাবলিক সার্ভিস কমিশন কি কন্ডাক্ট করে। ডব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সার্ভিস, ফুড এসআই, অডিট অ্যাকাউন্টস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইন্সপেক্টর, এই সমস্ত পদগুলো করে। এখানে আইডিও আছে, আরও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আছে, তারপরে আরও এরকম কিছু কিছু আছে, এমভিআই মোটর ভেহিকেল ইন্সপেক্টর আছে। এখানে এই ধরনের পোস্টগুলো হয়। এবার দেখো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এখানে একটা হাইটের ব্যাপার থাকে। লকডাউনের পরে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড একটা খুব ভালো কাজ করেছিল, ভালো পুলিশের নিয়োগের পরীক্ষা নিয়েছিল এবং স্মুথলি নিচ্ছিল। কিন্তু হঠাৎ করে শেষের সময়ে কি এমন এদের কষ্ট হয়ে গেল, 2024-এর কনস্টেবল পরীক্ষাটা থেকে পুরো পুরো ঝুলিয়ে রেখে দিল এরা। এত ছেলে মেয়ে তারা হচ্ছে ইন্টারভিউ দিয়ে চাতক পাখির মতো বসে আছে। সেটা নিয়ে কোনো সরকারের নড়নচড়ন নেই। তবে এই সরকারের আমি তোমাকে বলছি অবশ্যই পজিটিভভাবে কিছু করবে, কিন্তু আমি আবারও বলছি বাজেট না হলে সরকারের, ততক্ষণ পর্যন্ত তুমি কোনো কিছু এক্সপেক্ট করতেই পারো না। বাজেটটা হোক, মন্ত্রিসভা তৈরি হয়েছে, এবার দেখো কি হয়। পজিটিভ হলে ভালো, নেগেটিভ হলে যেরকম আমরা আবার
আন্দোলনের কথা যেরকম আমরা আবার সরকারকে হচ্ছে আমরা যেরকম কথা বলতাম সেরকম আবার বলা শুরু করব। ঠিক আছে, এরপরে দেখো হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে স্টাফ নার্স মেডিকেল অফিসার এগুলো হয়, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিসের ওখানেও পরীক্ষা হয়, মাদ্রাসা বোর্ডের হয়, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন হয়, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশনের হয়। এই বোর্ডগুলো এরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে প্রায় তুমি যদি ধরো তুমি যদি নর্মাল গ্র্যাজুয়েট হও বা তুমি 12 পাস হও তাতেও মিনিমাম 5 থেকে 10টা পরীক্ষা দিতে পারবে যদি ঠিকঠাকভাবে পরীক্ষা নেয়। ঠিক আছে, এবার দেখো আসি যে কমপ্লিট সিলেবাস ওভারভিউ। তোমাকে এই জিনিস তোমাকে রেডি করতেই হবে, করতেই হবে। আমি স্যার একটা জায়গাতে কাজ করি, আমি পড়ার সময় পাচ্ছি না, স্যার আমি হাউস ওয়াইফ, আমি পড়ার সময় পাচ্ছি না, এই এক্সকিউজ কে শুনবে? তো তুমি বলো। এবারে তোমরা যে একটা, আমি অনেক কমেন্ট দেখি, প্রায় সব কমেন্টই আমি দেখি, তোমরা প্রত্যেকটা জায়গায় কমেন্ট করে চলেছো আমি এই কাজ করি স্যার, আমি কিভাবে প্রিপারেশান নেব, স্যার আমার বয়স এত, আমার বয়স 30, আমার বয়স 35, আমি হাউস ওয়াইফ, আমি কিভাবে প্রিপারেশান নিতে পারি? এটার তোমাকে সলিউশন কে দেবে? তুমি আমাকে বলো, কে দেবে? তোমাকে নিজের থেকেই টাইম বের করতেই হবে তুমি যদি সেই লেভেলে যেতে চাও। নাহলে কে তোমাকে কিভাবে হেল্প করবে তুমি আমাকে বলো। তুমি তোমার ফ্যামিলিতে কিভাবে তুমি এনগেজ সেটা আমি জানি না। আমি তোমাকে একটা মন গড়া একটা শিডিউল বানিয়ে দিলাম, সকালে 5টা থেকে উঠে এইটা করতে হবে, 7টা থেকে উঠে এইটা করতে হবে, বিকেল 5টার সময়টা, একদমই না। তুমি তোমার টাইমটা নিজে শিডিউল করবে। সারা ইউটিউব জুড়ে পড়ে আছে দেখবে যে স্টাডি রুটিন, তুমি ওই রুটিন ফলো করতে পারবে না, এটা 100% গ্যারেন্টি। আর যে ধরনের রুটিন বানানো থাকে না, প্র্যাকটিক্যালি সম্ভব না, কখনোই সম্ভব না। এতটা থেকে এতটা পর্যন্ত তখন কি হবে? 9টা থেকে 10টা পর্যন্ত আমার ইতিহাস পড়ার টাইম, আমি একটা বইয়ের একটা সাবজেক্টের এতটা পর্যন্ত পড়েছি, 10টা বেজে গেছে, বই বন্ধ করে শুয়ে পড়বো? বা বই বন্ধ করে আবার ইতিহাস বই খুলে, ভূগোল বই খুলে ফেলবো? এটা কখনো হয়? এরকম ভাই শিডিউল, এরকম মানে দেখতে সুন্দর লাগবে শিডিউল, এরকম বানিও না কখনো। শিডিউল কিভাবে বানাবে? তুমি এটাই টার্গেট করবে, আমরা একটু পরে আলোচনা করব যে পুরো সিলেবাসকে তুমি কিভাবে কমপ্লিট করবে। তোমার টার্গেট এটা হবে, যদি তুমি ফ্রি হও, একটু পরে দেখবে 8 ঘন্টা তোমাকে পড়তেই হবে। যদি তুমি কোথাও কাজ করো, যদি তুমি ফ্যামিলিতে একজন ওয়ার্কিং ওম্যান, একজন কাজ করছো, তাহলে তোমাকে সেই হিসেবে মেনে নিতে হবে যে আমি 8 ঘন্টা বের করতে পারবো না, এটা তোমাকে মানতে হবে। তুমি যদি সেটা মাথার উপর নিজের উপর প্রেসার তৈরি করে নাও যে আমি তো পারছি না, আমি কি করে হবে, তাহলে তুমি এটা মেনে নাও যে আমার দ্বারা হবে না। আর যদি মানো যে আমাকে করতেই হবে, তাহলে তোমাকে তোমার পরিবেশ অনুযায়ী একটা টাইম বের করে শিডিউল বানিয়ে নিতে হবে যে আমি এই 4 ঘন্টা পাচ্ছি, 4 ঘন্টাতে আমাকে যতটা পড়া যায় আমাকে পড়ে নিতে হবে, এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে প্র্যাকটিক্যালি। যে এরকম আমি প্রথম দিন বসে এই সময় আছে, আমি এই সময় এত কিছু করে নেবো, একদমই না। একদম প্র্যাকটিক্যালি তুমি ভাবো যে 4 ঘন্টা সময় আমি ম্যাক্সিমাম যদি প্রথম 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ পড়লে তুমি হচ্ছে রাস্তা দেখতে পাবে। একটা রাস্তায় একটু না এগোলে তারপরে দেখতে পাবে কি করে যে তারপরে কি আছে। তাহলে তুমি একটু এগোলে বুঝতে পারবে অটোমেটিক্যালি তোমার কাছে কোনটা সুইটেবল মনে হবে, কোনটাকে সাইডে রাখতে হবে, কোনটাকে ভালো করে পড়তে হবে। দুটো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন উল্টাবে না, এই প্রশ্ন এসেছে এখান থেকে, তাহলে বুঝতে হবে যে এই পার্টটাকে ভালো করে পড়তে হবে আমাকে। এগুলো তুমি যত নিজে অ্যানালাইসিস করবে সব থেকে ভালো বুঝতে পারবে তুমি। এই জন্য কম্পিটিটিভ ফিল্ডে ওভার এক্সপিরিয়েন্স প্রচুর বড় ডিগ্রি নিয়ে আসা ছেলে মেয়েও না এখানে হাবুডুবু খেয়ে যায়। আবার একটা অনেক সাধারণ মানের ছেলে এসে যে হয়তো ওভারঅল কেরিয়ারে 50-60% নাম্বার পেয়েছে, মানে অ্যাভারেজ ক্যাটাগরি স্টুডেন্ট আমরা যাকে দাগিয়ে দেই, তারা এসে অনেক ভালো স্কোর করে চলে যায়। কারণ তার কাছে অত ভাবার সময় নেই যে আমি তো এটা জানি, এটা পারবো, সেটা পারবো, আমাকে পড়তে হবে, পড়ে নেবো, ব্যাস, এটা হচ্ছে আমার ফান্ডা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে দেখো তোমাকে পড়তে এটা হবেই। জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং, ইংলিশ এবং কম্পিউটার অ্যাওয়ারনেস। প্রচুর ছেলে মেয়ে সারাক্ষণ ছুটে বেড়াচ্ছে, স্যার এটা তো আমার ভালো লাগে না। কি ধরনের ভাই কথাবার্তা এটা? আমার ভালো লাগে না? তোমার ভালো লাগার উপরে চাকরি তোমাকে লোকে দিয়ে যাবে? তোমাকে প্রুভ করতে হবে অ্যাট এভরি স্টেজ। তোমাকে প্রত্যেক জায়গাতে নিজেকে প্রুভ করতে হবে আমি বেস্ট। তুমি প্রিলি দিতে যাবে, তোমাকে প্রুভ করতে হবে আমি বেস্ট। অন্য এখানে যারা এসেছে এরা ভিড় জমাতে এসেছে, আমি এদের থেকে বেস্ট, ওই জন্য আমি প্রিলির স্কোরটা 100-র মধ্যে আমি 70 করে পেয়েছি, আমি বেস্ট, এটা তোমাকে প্রুভ করতে হবে। তোমার কি সার্কামস্ট্যান্সেস আছে, তুমি কি প্রবলেমের মধ্যে আছো, তোমার বাড়িতে কে অসুস্থ আছে, তুমি কাকে নিয়ে প্রত্যেকদিন হসপিটালে যাচ্ছ, তুমি খেতে পাচ্ছ কি পাচ্ছ না, কেউ ভাই দেখবে না, কেউ না।
তুমি যেদিন পিডিএফে নাম উঠবে তারপরের দিন তুমি যেটা বলবে সেটা ইতিহাস লেখা হবে, আর না হলে তোমার ইতিহাসটা, তোমার যে পরিশ্রমটা টোটালি ওই ভিড়ের মাঝখানে থেকে যাবে। এটা তোমাকে মানতে হবে, কেউ শুনবে না। এখানে প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে ভালো করে পড়তে হবে। কি হবে না হবে সেটা পরের কথা, কিন্তু পড়তে তোমাকে হবেই তুমি যদি চাকরি পেতে চাও। পরিষ্কার একটা সিম্পল হিসেবে এটা। ঠিক আছে ভাই, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, এবং যে পরীক্ষা দিতে যাবে, যে পরীক্ষার ফর্ম ফিল আপ হবে তুমি জানবে সেই পরীক্ষার সেই ফর্ম ফিল আপের ডেট থেকে লাস্ট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে পড়তে হবে। এর থেকে বেশি কারেন্ট অ্যাফেয়ার্স তুমি পড়লে 90% তুমি মনে রাখতে পারবে না। তার কারণটা কি? তুমি একটা সিম্পল হিসেব ভাবো, তুমি জেনারেল স্টাডিজের কিছু ইনফরমেশান, ইতিহাসের ওই একই ইনফরমেশান সারা বছর ধরে পড়ে তুমি মনে রাখতে পারছো না। কারেন্ট অ্যাফেয়ার্স তুমি 2 বছর 3 বছরের জিনিস তুমি কি করে মনে রাখবে? বুঝতে পারলে? সেম জিনিস তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সও তৈরি করতে হবে। কোনো ম্যাগাজিন নাও মান্থলি, ওইটাকেই বারবার পড়তে থাকো। যদি কোনো ইউটিউবে পড়ছো সেখান থেকে পিডিএফ কালেক্ট করো, পিডিএফে দাগিয়ে দাগিয়ে পড়ো, ব্যাস প্রসেস হচ্ছে এটাই। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো বা সপ্তাহে একবার পড়তে পারো, মোর দ্যান এনাফ। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে চাকরি হয় তার জন্য নোট এক্সট্রা বানানোর কোনো প্রয়োজন নেই। যেখান থেকে পাচ্ছ পিডিএফ নিয়ে নাও, ম্যাগাজিন কিনে নাও, ওইখানে দাগিয়ে দাগিয়ে পড়ে নাও, ব্যাস। বাদ বাকি সাবজেক্ট স্ট্যাটিক, জিকে, ইন্ডিয়ান হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, বেসিক করে সব পড়তে হবে তোমাকে ভাই। তার জন্য বুক লিস্ট আগেও বলেছি, আজকেও বলে দেবো। কভার্স, নাম্বার সিস্টেম, দেখো ম্যাথের তোমাকে আমরা ডিটেলসে বলবো। আমি ম্যাথ পড়াই, ম্যাথের ডিটেলসে তোমাকে কীভাবে পড়তে হবে, কীভাবে এগোতে হবে সেটা আমি বলে দেবো। ম্যাথের এই টপিক পড়তে হবে। রিজনিং, সেক্ষেত্রেও তোমাকে দেখো সিম্পল রিজনিং তোমাকে পড়তে হবে। তুমি ব্যাংকের পরীক্ষা দিতে যাচ্ছ না যে তোমাকে হাই ক্লাস রিজনিং পড়তে হবে, তোমাকে সিম্পল রিজনিং পড়তেই হবে। এরপরে আছে দেখো ইংলিশ, একদম ভালো করে ফোকাস অন গ্রামার্স, এরর স্পটিং, এরর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, রিডিং কম্প্রিহেনশন অ্যান্ড প্যারাজাম্বলস। এই সিনোনিম অ্যান্টোনিম নিয়ে প্রচুর লোকের প্রবলেম থাকে। তোমাকে সিনোনিম অ্যান্টোনিম ভাই প্রত্যেক দিন বসে বসে 10টা করে পড়ে তুমি যতটা এফেক্টিভ হবে, সব থেকে বেশি এফেক্টিভ হবে তুমি প্রত্যেক দিন নর্মাল ইংলিশ পড়ো। নর্মাল মানে কি? তুমি যেখানে হচ্ছে এরর কারেকশন পড়লে তুমি নর্মাল হচ্ছে এগুলো কি সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করতে হবে, মানে জানতে হবে। কিন্তু যত তুমি ইংলিশ সাবজেক্টটা নিয়ে বেশিবার রগড়াবে তত হচ্ছে জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হবে। এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এরপরে দেখো বেসিক কম্পিউটার। কম্পিউটারের যদি তুমি চাও বেসিক একটা কোর্স করে রাখতে পারো। কম্পিউটারের সার্টিফিকেট রেয়ার কোনো পরীক্ষাতে কাজে লাগে, সার্টিফিকেট দরকার নেই ম্যাক্সিমাম বলে। তোমার কম্পিউটারের অ্যাওয়ারনেস, কম্পিউটার তোমার জানা দরকার। কম্পিউটার তুমি পড়ে রাখতে পারো, পড়ে রাখলে কোনো ভুল নেই। একটা 6 মাসের কোর্স করে রাখলে কোনো ভুল নেই, চাইলে করে রাখতে পারো, অথবা তুমি কোনো বই কিনে পড়তে পারো, ঠিক আছে? কোর্স একটা করতে পারো, সার্টিফিকেট রাখতে পারো, না হলে বিশাল কিছু ক্ষতি হয়ে যাবে না। একটা আত্রা পরীক্ষা নোটিফিকেশান আসবে যেখানে তোমার সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? এবার দেখো জিকে বুক। যখন আমি আগের কোনো একটা ভিডিওতে এরকম বলেছিলাম যে কোন বই পড়তে হবে, কি বই পড়তে হবে, প্রত্যেকটা সময় আমি দেখি যেটা বলবো তার বাইরে আরও 10টা বই নিয়ে চলে আসবে। স্যার এটা পড়লে হবে, ওটা পড়লে হবে। ভাই প্রত্যেকটা বই তুমি যদি কোনো স্ট্যান্ডার্ড মার্কেটে যে কোনো স্ট্যান্ডার্ড বই তুলেছো, তার মধ্যে 70 থেকে 80% কন্টেন্ট হচ্ছে থাকবে সেম। 70-80% কন্টেন্ট সেমই থাকবে, আলাদা থাকবে না। পলাশির যুদ্ধে কারা কারা মারামারি করেছিল সেটা এই বইতে একটা আর অন্য বইতে একটা হবে না। খুব বেশি হলে এখানে সাল থাকবে, এখানে প্রেক্ষাপট দেওয়া থাকতে পারে যে এই কারণে পলাশির যুদ্ধ হয়েছিল, তার ফল এটা হয়েছিল, এক্সট্রা ওইটুকু থাকতে পারে। এর বাইরে বিশাল কিচ্ছু হবে না। তোমার হাতের পাশে যে বইটা আছে তুমি ওটাকে পড়ে শেষ করে দেখাও, নিজেকে চ্যালেঞ্জ করো। এই বইটা পড়েছি, এখান থেকে যে কাউকে সামনে ধরিয়ে দেবে, বলবে এখান থেকে যা প্রশ্ন করবে করো। 10টার মধ্যে তুমি যদি 6টা উত্তর দিতে পারো, তুমি জানবে যে একদম সেফ, একদম ভালো ট্র্যাকে তুমি আছো, কোনো দরকার নেই তোমার আর, ঠিক আছে ভাই? আমার মতে এই দুটো বই ভালো বই। তরুণ গোয়েল স্যারের বইটাও যথেষ্ট ভালো বই, কিন্তু তরুণ গোয়েল স্যারের বাংলা বইটা আমি সাজেস্ট করি না। এই বইগুলো ইংলিশেও পাওয়া যায়। আবারও বলছি, তোমার যেটা ভাল লাগে তুমি পড়ো, কিন্তু আমার কাছে এই বইটা ভালো লাগে, এই বইটা পড়তে পারো। এই বইটা থাকলে পড়তে পারো, এই বইয়ের পুরনো ভার্সান থাকলে পুরনো ভার্সান পড়তে পারো, কিন্তু যেটা আছে সেটাকে ভাই পড়ো, এটা হচ্ছে কথা। আগে পড়ো, পড়ে শেষ করো, তারপরে আমার সাজেশন তোমার দরকার নেই। তুমি নিজে বলবে ও এই বইটা তো মার্কেটে যাবে, কলেজ স্ট্রিট যাবে, যেখানে যাবে উল্টে দেখে নেবে আমি যা পড়েছি সব এখানে আছে, কোনো দরকারই নেই। আমি শুধু এমসিকিউ প্র্যাকটিস করবো এবারে, বুঝতে পারলে? আগে যেটা পড়বে, একটা বই ধরো ফিক্সড, সেটাকে পড়ে একদম গুলে খেয়ে নাও একবারে। তুমি একটা বই পড়তে পারবে না। এরকম বড় বড় মুনির ঋষি 10টা 15টা করে বই সাজেস্ট করে চাকরি পাওয়ার পরে দেখায় আমি এত বই পড়েছি।
কিভাবে পড়েছে তারাই একমাত্র জানে। কিন্তু ম্যাটার হচ্ছে একটা বই পড়ে তুমি শেষ করতে পারবে না। তুমি একটা বই যতবার রিভিশন দেবে প্রত্যেক পেজে তুমি নতুন নতুন ইনফরমেশন দেখতে পাবে। তার কারণ কি? কারণ এক সপ্তাহের বেশি তুমি এখানে বেশি কিছু স্টোর করতে পারবে না। যতটা পড়বে তার 90% তুমি ভুলে যাবে এক সপ্তাহের মধ্যে। আবার রিভিশন করবে, ওই 10%টা বেড়ে 12% হবে। আবার রিভিশন করবে, 12%টা বেড়ে 15% হবে। যতবার রিভিশন করবে, যত মক টেস্ট দেবে, যত হচ্ছে তুমি এমসিকিউ সলভ করবে, এই পার্সেন্টেজটা আস্তে আস্তে বাড়বে। 100% কোনোদিন গুলে খেতে পারবে না তুমি, গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাকে আমি। ঠিক আছে ভাই? তাহলে এটা গেল হচ্ছে আমাদের জেনারেল স্টাডিজ। এরপরে দেখো ইংলিশ। ইংলিশে এই বইটা তুমি পড়তে পারো। যে স্যারের কাছে তুমি পড়বে ডেফিনেটলি ইংলিশে গাইড তোমার দরকার। নিজে পড়ে উদ্ধার করার হলে তুমি এতদিনে উদ্ধার করে নিতে। অবশ্যই ইংলিশ একটা সঠিক গাইড তুমি নাও। অফলাইন খুঁজে পাচ্ছ না, অনলাইনে সার্চ করো বেস্ট ইংলিশ টিচার ফর গভর্নমেন্ট এক্সাম। সার্চ করলে এত টিচার পেয়ে যাবে, প্রত্যেকের 5টা ভিডিও তুলে দেখে নাও। যাকে সুইটেবল মনে হবে তাকে ধরে তার কোর্স নাও, বা তার হচ্ছে ইউটিউব চ্যানেলে যদি করতে পারো সিকোয়েন্স ওয়াইজ, তুমি যদি বুঝতে পারো যে হ্যাঁ সিকোয়েন্স সাজানো আছে, আমি এইভাবে পড়ে বুঝতে পারছি, পড়ে শেষ করে দাও। ব্যাস, এইটা হচ্ছে ব্যাপার। তারপরেও আমি বলবো এই বইটা তুমি রাখতে পারো। এই বইটা তো খুব সুন্দরভাবে তোমাকে, এটা হচ্ছে হিন্দি ভার্সন, ভলিউম 1 হিন্দি ভার্সন আছে, ইংলিশ ভার্সন তুমি পাবে। তুমি ডেফিনেটলি বইটাকে পড়ো, এই বই পড়তে পারো। তারপরে তুমি হচ্ছে আমি যেটা পড়েছিলাম RS আগরওয়াল স্যারের ইংলিশ বইটা পড়েছিলাম, ওটাতে কন্টেন্ট এর থেকে একটু কম আছে, কিন্তু পড়তে তুমি এটা পারো, খুবই ভালো বই। ঠিক আছে? এরপরে যেটা আসছি দেখো ম্যাথের ক্ষেত্রে। ঠিক আছে? ম্যাথ এমন একটা সাবজেক্ট, ইংলিশও এমন একটা সাবজেক্ট, আমি তোমাকে বলি এগুলোকে ভাই তুমি জীবনে একবারই তৈরি করবে, একবার। এর রুলস, ম্যাথের রুলস তুমি একবারই শিখবে। এর পরে প্রত্যেকবারে তুমি যখন অঙ্ক করতে যাবে হার্ডলি 10 to 20% অঙ্ক তুমি নতুন দেখবে, বা কোনো কোনো পরীক্ষার রেসপেক্টে কোনো অঙ্ক দেখবে একটু স্ট্যান্ডার্ড হাই আছে। তাহলে সেক্ষেত্রে সেগুলোকে পরে এক্সট্রাভাবে তুমি করবে, কিন্তু তোমার টার্গেট হবে এই যে চ্যাপ্টারগুলো আছে না, অ্যারিথমেটিকের যদি ভেঙে দেখতে যাও প্রায় 25টা চ্যাপ্টার হবে। অ্যারিথমেটিকে তুমি যদি ভেঙে দেখতে যাও, তুমি যদি কম্বাইন দেখতে যাও 20টা মতো চ্যাপ্টার হবে। 20টা চ্যাপ্টার থেকে তুমি যেখানে পড়ছো, তুমি আমার ইউটিউবে পড়ো, আমার পেড কোর্সে পড়ো, তুমি কোনো স্যারের পেড কোর্সে পড়ো, সেখানে কনসেপ্ট, টাইপ ওয়াইজ কোশ্চেন, এবং হচ্ছে তুমি সেখান থেকে মিনিমাম 100টা করে কোশ্চেনের একটা প্র্যাকটিস করে নেবে। তোমার মোর দ্যান এনাফ। ফার্স্ট তোমার যেটা দরকার ওইটা, কিন্তু তার মধ্যে প্রথম যেটা দরকার, শুধু অঙ্ক করতে ছুটে যাবে না, কনসেপ্ট বুঝবে যে এই রেশিও থেকে এই রেশিওতে চেঞ্জ কিভাবে হচ্ছে, বা এই কনসেপ্টটা আমি কিভাবে অ্যাপ্লাই করতে পারি, এই কনসেপ্টটা তৈরি হলো কিভাবে। এই জিনিসগুলো যখন তুমি একবার শিখে যাবে না, তারপরে তোমার অঙ্ক করতে অটোমেটিক্যালি ভালো লাগবে। আমাদেরই তোমার এই চ্যানেলে দেখো আমরা এই একটা সিরিজ চালাচ্ছি, প্রত্যেক দিন 9:30 এই সিরিজটা হয়। সোম থেকে শুক্রবার পর্যন্ত হচ্ছে, শনিবার পর্যন্ত হচ্ছে, সোম থেকে শুক্র শনি পর্যন্ত হচ্ছে, যেখানে কনসেপ্টও বোঝাচ্ছি, সেখানে হচ্ছে প্র্যাকটিসও করাচ্ছি। প্রত্যেক দিনে প্র্যাকটিস ক্লাসে একদিন অন্তর করে প্র্যাকটিস করাচ্ছি 40টা করে কোশ্চেনের। ঠিক? এরপরে দেখো আমাদের এই ইউটিউব চ্যানেলে তুমি যদি ডেসক্রিপশানে চলে যাও, প্রত্যেকটা ভিডিওর নিচে হচ্ছে দেখো প্লে লিস্ট বানানো আছে, প্রত্যেকটা ভিডিওর নিচে প্লে লিস্ট আছে ডেসক্রিপশানে। এইভাবে ক্লাসগুলো সাজানো আছে, তুমি চাইলে এখান থেকে কমপ্লিট করে নিতে পারো ফ্রি ক্লাস। চাইলে তুমি আমাদের এই একটা ব্যাচ আছে, এই ব্যাচটা তুমি জয়েন করতে পারো। ক্লাস শুরু হবে হচ্ছে 14/6/2026 থেকে, এটা করতে পারো। এর থেকে স্যার এর পার্থক্য কি? এর পার্থক্য একটাই, তুমি ডিসিপ্লিন হতে পারো না। তুমি হচ্ছে মনে হয় এই ক্লাসগুলো করতে করতে 2 দিন ক্লাস করার পরে মনে হয় যে স্যার আমি ভাল লাগছে না আর করতে, তোমার মন চায় না। কিন্তু তুমি পেড ব্যাচ আর ইউটিউবের পার্থক্য হচ্ছে ভাই, বেসিক পার্থক্য হচ্ছে এটা, যে তুমি ডিসিপ্লিন নয়। ইউটিউবে কোন কন্টেন্ট নেই বলো এখনকার সময়? সব কন্টেন্টই আছে, কিন্তু তোমাকে খুঁজে পাওয়াটা হচ্ছে বড় ব্যাপার। ঠিক আছে স্যার? তাহলে এইটা হচ্ছে ব্যাপার। এখানে তুমি জয়েন করতে পারো, ক্লাসগুলো করতে পারো, তুমি এখানে করতে পারো। এখানে হচ্ছে কি পাবে তুমি, তোমাকে কনসেপ্টগুলো প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ করানো হবে, সেখানে টাইপ ওয়াইজ কোশ্চেন করানো হবে, সেখানে হচ্ছে পার চ্যাপ্টার থেকে 100 থেকে 150 খানা কোশ্চেন, যেমন চ্যাপ্টার হবে তেমন, যেমন রেশিও প্রপোর্শনে 150 খানা, মেনসুরেশন 2D থেকে হচ্ছে 150 খানা, মেনসুরেশন 3D থেকে 150 খানা। এগুলো শুধু প্র্যাকটিস। এর পরে হচ্ছে কি, এর আগে তোমাকে প্রত্যেকটার কনসেপ্ট বোঝানো হবে, এবং তার সঙ্গে টাইপ ওয়াইজ কোশ্চেন করিয়ে দেওয়া হবে। তুমি চাইলে এখানে জয়েন করতে পারো, আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারো। অ্যাপের মধ্যে তোমার হচ্ছে কোনটা আছে, এই যে স্টেট গভর্নমেন্ট এক্সাম বলে, এখানে চলে যেতে পারো, এখানে তুমি কোর্সটা পেয়ে যাবে। নাহলে তুমি ফ্রিতে চাইছো, ফ্রিতে ক্লাস করে নাও, কোনো অসুবিধা নেই। আমাদের অ্যাকচুয়াল আলটিমেট টার্গেট হচ্ছে ভাই চাকরি পাওয়া। সেটা তুমি কতটা নিজে ডিসিপ্লিন, তার উপর নির্ভর করছে তুমি কোর্স পারচেজ করবে কি করবে না। আমার ইউটিউবের কথা আমি বলতে পারি, ম্যাথে যা করানো আছে তুমি ভালো করে করলে কোর্সের দরকারই নেই। তুমি ভাবছো না আমি একটা ডিসিপ্লিন ওয়েতে
কম্প্যাক্ট ওয়েতে পড়বো, তুমি কোর্স নিতে পারো। এই হচ্ছে ভাই পার্থক্য, পরিষ্কার কথা। কন্টেন্ট আলাদা হবে না? অবশ্যই কন্টেন্ট আলাদা হবে। ইউটিউবে যেগুলো করানো হচ্ছে ওখানে এক্সট্রা আরও কোশ্চেন করানো হবে, এইটুকু আমি বলতে পারি। এরপরে দেখো ভাই, এটা গেল হচ্ছে ম্যাথের কথা। এরপরে দেখো তোমাকে যেটা হতে হবে সেটা হচ্ছে ডিসিপ্লিন হতেই হবে। আজকের আমার মনে হলো আজকের প্রচুর পড়ে নিলাম আমি, আজকে 10 ঘন্টা 15 ঘন্টা পড়ে নিলাম, তারপরে 2 দিন পরে তুমি ওই ডিসিপ্লিন ধরে রাখতে পারবে না। এইটা হচ্ছে আমাদের কি বলবো, আমাদের মানসিকতা বলতে পারবো, আমাদের নেচারটাই ওরকম। রেয়ার ছেলে মেয়ে থাকে ডিসিপ্লিন থাকতে পারে। তুমি যদি কাজ করার পরে, বাইরে চাকরি করার পরে তুমি যদি 4 ঘন্টা প্রত্যেক দিন বার করতে পারো, তুমি জানবে এনাফ। যে সমস্ত ছেলে মেয়ে তোমরা আজকে নতুন পড়াশুনো করছো, বাড়িতে শুধু পড়াশুনো করবে, তাদের জন্য মিনিমাম তুমি ধরে রাখো এই 6 ঘন্টা তোমাকে পড়তেই হবে নিজেকে। ওই ইউটিউবের 4টে কমনযোগ্য ভিডিও, ইউটিউবের স্ট্র্যাটেজি ভিডিও, ইউটিউবের অমুক ভিডিও, এগুলো নয়। তোমাকে নিজেকে সেলফ স্টাডি যেটাকে বলে, মোবাইল ছেড়ে, সব কিছু ডিস্ট্রাকশন ছেড়ে একদম বই পড়া, নোট বানানো। কিভাবে নোট বানাতে হবে, কিভাবে হচ্ছে মক টেস্ট সলিউশন করতে হবে। শুধু মক টেস্ট দিলে নাম্বার বাড়বে না ভাই। এরকম প্রচুর ছেলে মেয়ে আছে মেসেজ করে, স্যার আমি মক তো দিচ্ছি, নাম্বার বাড়ছে না। ভাই শুধু মক দিলে কোনোদিন নাম্বার বাড়বে না। তোমাকে মকটাকে অ্যানালাইসিস করতে হবে। পার্টিকুলার কোনো একটা কোশ্চেন পেয়েছো, সেই কোশ্চেনটা কোন সাবজেক্ট, কোন চ্যাপ্টার থেকে এসেছে, সেই চ্যাপ্টারটা তোমার যেন মাথার মধ্যে সঙ্গে সঙ্গে রিভিশন হয়ে যায়, যে এই কোশ্চেন এটা তো অমুক চ্যাপ্টার থেকে এসেছে। এটা তুমি বারবার না পড়লে কোনো দিন ভাই হবে না। ঠিক আছে, এখানে দেখো 2 থেকে ম্যাক্সিমাম এই 8 ঘন্টা তোমাকে পড়তেই হবে। কম বেশি তুমি করতে পারো সারাদিনে। তুমি 3 ঘন্টা কোনো স্যারের ক্লাস করলে, ফাউন্ডেশন ব্যাচে ক্লাস করলে, টিউশন কোথাও পড়লে সেখানে 1 ঘন্টা পড়লে, কোথাও যাচ্ছ পড়তে সেখানে যাতায়াত জার্নি করতে গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা চলে গেছে। কিন্তু সেলফ স্টাডি যেন মিনিমাম 5 ঘন্টার নিচে না হয়, যারা বাড়িতে পড়াশুনো করছো। আর যারা কোনো কাজের সঙ্গে যুক্ত আছো, কোথাও এনগেজ আছো, ফ্যামিলিতে কাজ আছে, তাদের জন্য বলছি এইটা তোমাদের অ্যাকর্ডিংলি তুমি সাজিয়ে নেবে। 4 ঘন্টা আমি বলেছি তুমি বার করবে সারাদিনে, 4 ঘন্টাকে তুমি সেলফ স্টাডি 2 ঘন্টা করো, 2 ঘন্টা তুমি ক্লাস করো। এইভাবে তোমাকে এগোতে হবে। তোমাকে মেনে নিতে হবে যে বা যারা 8 ঘন্টা পড়ছে তারা যতটা সিলেবাস তাড়াতাড়ি কমপ্লিট করছে, তোমার সিলেবাসটা কমপ্লিট করতে একটু দেরি হবে। তুমি কোনোদিন কারোর থেকে পিছিয়ে যাবে না, এইটুকু তুমি মনে রাখতে পারো। তুমি আগে একবার কথাটা শুনে সিলেবাসটা একবার কমপ্লিট করে নাও, সিলেবাস একবার কমপ্লিট করে নাও, দেখবে তুমি তারপরে তোমাকে পাস করা থেকে যদি কেউ আটকায় তো বলবে। কিন্তু ওই ট্র্যাপে যদি তুমি পড়ে গেছো, সামনে অমুক পরীক্ষা আসছে আমি ওটার জন্য পড়ে নেই, তারপরে অমুক পরীক্ষা আসছে তারপরে আবার সেটার জন্য পড়ে নেই, কি করে বছর ঘুরে যাবে তুমি খেয়াল করতে পারবে না। কারণ এখানে আমাদের ওই বোর্ডের এক্সামের মতো টাইম লিমিট নেই যে জানুয়ারি ফেব্রুয়ারি মাস হলেই আমাদের মাধ্যমিক পরীক্ষা হবে, মার্চ মাস এলেই হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। এইটা তোমার মধ্যে নেই বলে আমরা বছরের পর বছর ঘুরে যাই। তুমি নিজেকে একটা চ্যালেঞ্জ করে নাও যে আমি আগামী 1 বছর 7 মাস 8 মাসের মধ্যে সিলেবাস শেষ করব, অন্তত একটা পরীক্ষার প্রিলি পাস করবো আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে। এইটা নিজেকে তৈরি যদি করে নিতে পারো, তুমি জানবে একদম সঠিক রাস্তায় তুমি বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখো আমাদেরই টেলিগ্রাম চ্যানেলে আমরা এরকম প্রত্যেক দিন একটা পিডিএফ আমি 6 মাসের পুরো চ্যাপ্টার ভাগ করে, ইতিহাসে এতগুলো চ্যাপ্টার, পলিটির এতগুলো চ্যাপ্টার, ইকোনমিক্সের এতগুলো চ্যাপ্টার, ট্র্যাডিশনাল জিকের এতগুলো চ্যাপ্টার, পুরো চ্যাপ্টারকে ভেঙে 180 দিনের আমি পুরো শিডিউল এইভাবে বানিয়েছি। সেটাকে আমরা এই টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক দিন শেয়ার করি সকালবেলা, প্রত্যেক দিন। প্রথম যখন শুরু করেছিলাম তখন যখন জিজ্ঞেস করতাম এই সিলেবাস এটা পড়তে, এটা ধরে কারা কারা পড়ছো এখনো, 3000 4000 লাইকস। তারপরে আস্তে আস্তে যখন 2 মাস 3 মাস কেটে গেল, এখন 6 মাসে চলছে। এখন হচ্ছে আমাদের 100 কততম, 100 মনে হয় 24তম বা 25তম, মানে 4 মাস অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন জিজ্ঞেস করলে এখন হচ্ছে হার্ডলি 200-300 আসে। কেন প্রথমে ছেড়ে দেবে, স্বাভাবিক। কারণ এই যে ডিসিপ্লিন, এই যে তোমাকে ধরে পড়া না, যে এই যে ডে হচ্ছে ধরো 134 পলিটি হচ্ছে অ্যাটর্নি জেনারেল, ম্যাথামেটিক্স হচ্ছে মেনসুরেশন 3D, এইটুকু শুধুই দেওয়া ছিল। ডে 135 দেখো ব্যালেন্স অফ পেমেন্ট, মেনসুরেশন 3D ক্লাস 2, 136 বায়োলজি সেন্স অর্গানস, মেনসুরেশন 3D ইনইকুয়ালিটি। এই যে ডিসিপ্লিন ওয়েতে পড়া, তোমার কষ্ট হবেই হবে, অত সহজে তুমি টানতে পারবে না। ঠিক আছে, যে পারবে কোনো একদিন তুমি মিস করে যেতেই পারো। যেদিন মিস করবে, যেদিন মাথায় ঢুকবে না আমাকে আবার যে এগোতে হবে, ওই দিন থেকে তুমি এগোও। কিন্তু এইটা সবসময় মাইন্ড তোমাকে বোঝাবে কি দরকার, 10 দিন হয়ে গেছে আর পড়া তো হয়নি, বাদ দাও আবার পরে শুরু করবো একবার। এটা মাইন্ড তোমাকে সবসময় বোঝাবে, সবসময়।
কিন্তু এইখানে তুমি পা দেবে না, এইটা হচ্ছে ব্যাপার। যখন তোমার মনে হবে পিছিয়ে চলে যাচ্ছি, সঙ্গে সঙ্গে সেখান থেকে আবার শুরু করবে। 10 দিন পড়া হয়নি, আবার 11তম দিনে যদি মনে হয় ফ্রি আছো, পড়ার মতো যথেষ্ট টাইম আছে, সুযোগ আছে, পড়তে বসে যাও। এইটা হচ্ছে ব্যাপার। কারণ এমন একটা বয়সে তুমি চলে এসেছো না, হাজারটা প্রবলেম তোমার চোখের সামনে তুমি দেখতে পাবে, কিন্তু একটাই জিনিস তোমাকে করতে হবে, সেটা হচ্ছে পড়তে হবে। তোমাকে পড়তে হবে, প্রিভিয়াস ইয়ার সলভ করতে হবে, মক টেস্ট দিতে হবে, পরীক্ষা দিতে যেতে হবে। এই যে প্লটটা আছে, এর বাইরে কিন্তু কিচ্ছু নাই। এর বাইরে সারা পৃথিবীতে কি হলো, এর বাইরে তোমার রাজ্যে কি হলো, এর বাইরে কে কাকে গালাগালি করছে অনলাইনে, এর বাইরে কার কি হলো, এগুলোর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। এই যে 4টা-5টা স্টেপের মধ্যে, এই 4টা-5টা স্টেপে যতটা তুমি ফোকাস হয়ে যেতে পারবে, তত হচ্ছে তোমার জন্য লাভ। আর না হলে সারা জায়গায় ছুটে বেড়াবে, সলিউশন খুঁজে খুঁজে বেড়াবে, কোনো দিন ভাই এগোতে পারবে না। ঠিক আছে, এইটুকু হচ্ছে বলার। স্টাডি প্ল্যানও বললাম, 2 ঘন্টার থেকে ম্যাক্সিমাম তুমি আরও যদি কম সময়ে যদি ভিডিও দেখে ক্লাস করে নিতে পারো, খুব ভালো কথা। না হলে তোমাকে যতটা পারা যায় সেলফ স্টাডি তোমাকে করতেই হবে। এরপরে দেখো যেটা, সেটা হচ্ছে মক টেস্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। একদম প্রথম থেকে এসে স্যার মক টেস্ট দিচ্ছি, নাম্বার বাড়ছে না। স্যার আমার ভেতরে জ্ঞান নেই, তাহলে আমি মক টেস্ট দিয়ে কি এক্সপেক্ট করতে পারি যে ওখান থেকে বেশি স্কোর কোন ক্ষমতা বলে হয়ে যাবে? তুমি আমাকে বোঝাও। আমার ভেতরে যদি জ্ঞান না থাকে, তাহলে মকে স্কোর আমি কম করব। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, স্যার আমি হচ্ছে মোটামুটি 60 থেকে 70% হচ্ছে আমার সিলেবাস কমপ্লিট হয়েছে, যেটা এটা করার পরে তুমি ওভারঅল মকটা দিতে যেতে পারো। আর না হলে প্রত্যেক চ্যাপ্টার পড়ার পরে তুমি সেখানে মক দাও, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ওভারঅল তোমার সিলেবাসের 60% কমপ্লিট হয়ে গেছে, তখন তুমি মিক্সড মকগুলো দেবে এবং সেখানে এক্সপেক্ট করবে যে স্কোর কত হচ্ছে বা দেখবে। ঠিক আছে, এবারে হচ্ছে স্যার আমার তো 60, 70, 80% সিলেবাস আমি কমপ্লিট করেছি, তারপরেও আমি যখন মক দিচ্ছি 40%, 50% আমি স্কোর করতে পারছি। এর পরের টার্গেটটা হবে বাকি যেটা আমি করতে পারিনি, সেটা আমাকে পড়ে তৈরি করতে হবে। প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিজেকে তৈরি করতে হবে, এটা হচ্ছে ফান্ডা। আমি জানি না, শিখে নিতে হবে। এর বাইরে কোনো আর বিকল্প কিছু ব্যবস্থা আছে? তুমি আমাকে বলো। আমি যে জিনিসটা জানি না, আমাকে সেটা শিখতে হবে, এটাই তো মেন ব্যাপার। তাহলে মক টেস্ট যখন আমি দিতে যাই, আমি হচ্ছে 50টার মধ্যে 40টা প্রশ্ন পারিনি, তাহলে সেই 40টা প্রশ্ন আমি অ্যানালাইসিস করব। 40টা প্রশ্ন আমি কেন পারিনি, 40টা প্রশ্নের হচ্ছে আমি দেখব যে ওখানে এক্সট্রা ভ্যালু অ্যাডিশন বা যেখান থেকে মক দিচ্ছ সেখানে এক্সট্রা কোনো পয়েন্ট দেওয়া আছে কিনা। সেই পয়েন্টগুলো আমি দেখবো যে হ্যাঁ, এই প্রশ্ন রিলেটেড এই জিনিসগুলো আরও এক্সট্রা আমাকে জানতে হবে। তাহলে সেভাবে যদি তুমি মক টেস্টটাকে অ্যানালাইসিস করো, তবে গিয়েই হচ্ছে তুমি মকে স্কোর ভালো করবে এবং ফাইনাল পরীক্ষাতে গিয়ে ভালো করবে। তুমি একটা জিনিস জানবে যে দেখবে তুমি অনেক বড় বড় যারা হাইলি এস্টাবলিশ যারা আছে, তুমি মহেন্দ্র সিং ধোনি বলো, বিরাট কোহলি বলো, সবসময় তাদের একটাই কথা কি বলে বলো তো? ফোকাস অন দ্য প্রসেস, আর রেজাল্ট হচ্ছে আউটকাম। রেজাল্ট তোমার হাতে নাই, সব সময় তুমি যে প্রসেসটা মধ্যে দিয়ে যাচ্ছ সেটাতেই ফোকাস করো। তুমি প্র্যাকটিস যত ভালো করবে, তুমি হচ্ছে আউটকাম তত ভালো পাবে। নাকি আমরা উল্টোটা করি, পড়া হোক না হোক, খুব ভালো একটা মানে এক্সপেকটেশন নিয়ে আমরা চলে যাই পরীক্ষা দিতে, মনে হচ্ছে কিছু একটা করে দেবো আজকে। কিচ্ছু হবে না ভাই। তুমি যেটা জানো আর এটা মানতে শেখো যে আমি এই পরীক্ষাটায় স্কোর করতে পারিনি, আমি কম জানি বলে পারিনি, আমাকে আরও পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত পিডিএফে ভাই নাম না দেখো, ততক্ষণ পর্যন্ত কোনোদিন মনকে এইটা বোঝাবে না যে ব্যাস আমার হয়ে গেছে। এটা কোনোদিন মনকে বোঝাবে না। একদম পিডিএফে নাম উঠবে, ফার্স্ট দিন সই করতে যাবে ডিপার্টমেন্টে, ফার্স্ট দিন খাতায় সই করবে, বায়োমেট্রিক দেবে, তখন গিয়ে বলবে আমার এবারে এই পর্যন্ত এই জার্নির আজকে হচ্ছে আমার ফুল স্টপ। এরপরে আমি আমার নতুন জার্নি শুরু করব, আমি আমার লাইফটাকে অন্যভাবে আবার করব, এনজয় করব। এইটা হচ্ছে ভাই মাইন্ডসেট হওয়া উচিত। ঠিক আছে, অনেক কথা বললাম। এটা হচ্ছে আমাদের অ্যাপ, এই অ্যাপ ডাউনলোড করতে পারো, এখানে পেড কোর্স, ফ্রি কোর্স, মক টেস্ট অনেক কিছু পেয়ে যাবে। আর এই টেলিগ্রামটা বিশেষ করে জয়েন করে রাখবে, এখানে হচ্ছে আমাদের সব কিছু আপডেট আমরা হচ্ছে এখানে দিয়ে থাকি। ঠিক আছে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই কোনো কোয়ারি থাকলে কমেন্ট করবে, সেটা আমি কোনো না কোনোভাবে তোমার আমি সলভ করে দেবো, হয় উত্তর দিয়ে, নাহলে পরে কোনো একটা ভিডিও বানিয়ে সলভ আমি তোমার করে দেবো। ঠিক আছে, ভালো থাকবে।